আসসালামু আলাইকুম। ব্লকচেনের 12তম ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। গতদিনের ভিডিও লেকচারে আমরা দেখেছিলাম টাইপস অফ ব্লকচেন, অর্থাৎ ব্লকচেনের যে বিভিন্ন টাইপ আছে, পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন, হাইব্রিড ব্লকচেন, সেইগুলো সম্পর্কে আমরা দেখেছিলাম। তা আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব বিটকয়েন কি ও বিটকয়েনের বিস্তারিত সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে সবাইকেই বলে নিই, যদি আপনি আগের ভিডিওগুলো ঠিকঠাক মতো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওগুলো দেখে আসলে এই ভিডিওটা বুঝতে খুব সুবিধা হবে। আর আপনি যদি ব্লকচেন সম্পর্কে পূর্ব নলেজ থেকে থাকে তাহলে আগের ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনার একটা ছোট রিভিশন হয়ে যাবে, অথবা কিছু নতুন জিনিসও হয়তো বা জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করব আগের ভিডিও লেকচারগুলো দেখে তারপর এই ভিডিও লেকচারটা দেখার জন্য। আচ্ছা, বিটকয়েনের কথা বললেই প্রথমে চলে আসে হচ্ছে সাতোশি নাকামোটোর নাম। তো বিটকয়েনটা 2008 সালে ইনভেন্ট করা হয়। এটা হচ্ছে সাতোশি নাকামোটো নামের একজন ছদ্মনামের একজন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি, মানে গ্রুপ হইতে পারে, আসলে জানা যায় না যে কে এই সাতোশি নাকামোটো। সে এই বিটকয়েনটা তৈরি করে। তো বিটকয়েনের যে জেনেসিস ব্লকটা, সেই এই জেনেসিস ব্লকের যে উদ্ভাবক সে হচ্ছে সাতোশি নাকামোটো। তো এটা হচ্ছে একটা ওপেন সোর্স। তো বিটকয়েন জিনিসটা কি, এটা যদি বুঝতে হয়, এইখানে যে ছবিটা আছে, ছবিটা যদি একটু ঠিক মতো দেখেন দেখবেন যে পিয়ার টু পিয়ার, মানে বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি যেটা পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন করা যায়। অর্থাৎ আমরা যদি ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন করি তখন কিন্তু আমাদের ব্যাংকের মাধ্যম হয়ে আরেকজনকে টাকা পাঠাইতে হয়, কিন্তু এখানে এরকম কোনো কিছু লাগে না। যেমন আমরা যদি বলি মোবাইল যে ব্যাংকিংগুলো আছে, বিকাশ, রকেট, নগদ, সেগুলোতে যদি আমি বিকাশে টাকা পাঠাতে যাই, বিকাশটা কী করে, ব্র্যাক ব্যাংকের সাথে একটা কমিউনিকেশন করে যে অমুক ব্যক্তি টাকাটা অমুক ব্যক্তিকে পাঠাতে যায়। এটা খুবই ফাস্ট হয়, আসলে জিনিসটা এভাবেই কাজ করে। তো আমার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে তো আমি টাকা পাঠাতে পারবো না। তো এখানে আসলে এই জিনিসটা এরকম কিছু থাকে না। একজন ব্যক্তিকে কোনো থার্ড পার্টির ছাড়াই টাকা ট্রানজ্যাকশন করতে পারে। তো ক্রিপ্টোকারেন্সি মানে কি, এটা হচ্ছে ভার্চুয়াল কারেন্সি, মানে এটা ফিজিক্যালি ধরা যায় না। আমরা যেমন টাকা ধরতে পারি, ডলার ধরতে পারি, বিটকয়েন এভাবে ধরা যায় না। তো ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে কোনো সেন্ট্রাল অথরিটি নাই যে এই কারেন্সিটা নিয়ন্ত্রণ করবে। তো এই কারেন্সিটা নিয়ন্ত্রণ করার কেউ নাই। তো এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড। তো বিটকয়েনের সুবিধা কি, বিটকয়েনের অনেক ট্রানজ্যাকশন ফিটা অনেক কম। কীরকম, আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে ট্রানজ্যাকশন করতে চান তখন কিন্তু আপনার ভালো অ্যামাউন্টের একটা ট্রানজ্যাকশন ফি লাগে। তো বিটকয়েনে করলে সেটা তুলনামূলকভাবে অনেক কম, আর আপনি অনেক বড় ট্রানজ্যাকশন করতে পারবেন খুবই অল্প টাকা দিয়ে। তারপর হচ্ছে মিসকনসেপশন। তো একটা মিসকনসেপশন আছে এইসব ক্রিপ্টোকারেন্সি নিয়ে, যে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্টোর হয়। অনেকে ভাবে যে ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে সেগুলো ওয়ালেটে স্টোর হয়। আসলে ব্যাপারটা এভাবে কাজ করে না। একটা পাবলিক প্রাইভেট কি পেয়ার থাকে, যেই কি পেয়ারের মাধ্যমে কারেন্সিটা স্টোর হয়, মানে আপনার নামে স্টোর হয়। তো আপনি এটা চিন্তা করতে পারেন। আচ্ছা, তার আগে বলে নিই পাবলিক আর প্রাইভেট কি কি। পাবলিক কি হচ্ছে যেটা সবাই জানবে, সেটা হচ্ছে পাবলিক। তো কীরকম, যে ইমেল, আমাদের যে ইমেলটা, সেই ইমেলটা সবাই জানে, সেটা হচ্ছে পাবলিক। আর প্রাইভেট কি কি, ওই পাবলিক কিকে অ্যাক্সেস করার জন্য যেই জিনিসটা, সেটাই হচ্ছে প্রাইভেট কি। যেমন ইমেলকে অ্যাক্সেস করতে হলে আমার কী লাগে, পাসওয়ার্ড লাগে। তো এই পাসওয়ার্ডটাই হচ্ছে আমার প্রাইভেট কি। তো যেটা বলছিলাম যে মিসকনসেপশন আছে যে ওয়ালেটের মধ্যে কারেন্সিগুলো স্টোর হয়। তো না, আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যে ব্যাংকের এটিএম কার্ড ইউজ করি, কার্ডের ভিতরে কি টাকা থাকে না মেশিনের ভিতরে টাকা থাকে? ডেফিনেটলি মেশিনের ভিতরে টাকা থাকে। মেশিনের ভিতরে না, আসলে ব্যাংকে টাকাটা থাকে। আমার ট্রানজ্যাকশনটাকে কনফার্মেশন কীভাবে হয়, ব্যাংকের থ্রুতে আমি একটা কনফার্মেশন পাই যে আমি অথরাইজ কিনা। যদি আমি অথরাইজ হই টাকাটা বের করাই, তাহলে আমি এটিএম মেশিন থেকে টাকাটা বের করতে পারবো। তো কার্ড কি, আমার একটা অথেন্টিকেশনের একটা ওয়ে, যার মাধ্যমে আমি ব্যাংকে প্রমাণ দেখাই যে আমি এই কার্ডের আমার পিন আছে, তো এই কার্ডের মালিক আমি এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবো, এরকম একটা প্রমাণ দেখাই। তারপর দেখে আমার ব্যালেন্সটা আছে কিনা। যদি আমার ব্যালেন্সটা থাকে তাইলে হচ্ছে আমার টাকাটা বের হচ্ছে। ঠিক সেরকম আমরা যখন কোনো ক্রিপ্টোকারেন্সি স্টোর করা হয় তখন আমাদের একটা প্রাইভেট কি থাকে, ওই প্রাইভেট কি দিয়ে আমি ওই ক্রিপ্টোকারেন্সিটাকে ইউজ করতে পারবো। তার মানে কোনো নির্দিষ্ট ওয়ালেটের মধ্যে এই কারেন্সিটা স্টোর থাকে না,
আপনার যে প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কিটা দিয়ে আপনি ওই কারেন্সিটা ইউজ করতে পারবেন। সেটা বিটকয়েন হতে পারে, ইথারিয়াম হতে পারে, বা অন্য যে কোনো কারেন্সি হতে পারে। তো বিটকয়েন কীভাবে পেতে পারেন? বিটকয়েন পাওয়া 3টা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি বিটকয়েন কিনতে পারেন। তারপর কোনো গুডস বা সার্ভিসের বদলে আপনি বিটকয়েন অ্যাকসেপ্ট করতে পারেন। যেমন আপনি আটা বেচলেন বা ডিম বেচলেন, সেটার বদলে আপনি বিটকয়েন নিতে পারেন। তারপর বিটকয়েন মাইনিং করতে পারেন। আমরা মাইনিং সম্পর্কে পড়ছিলাম, যে কনসেনসাস অ্যালগরিদমের সময় বলছিলাম যে কীভাবে মাইনিং করে। তো মাইনিং কীভাবে করে সেটা না আরেকটু সামনে আবার 2টা লেকচার পরে আবার বলবো মাইনিং কীভাবে করে, আরও বিস্তারিত বলবো। তো মাইনিংয়ের মাধ্যমে আপনি বিটকয়েন হচ্ছে রিওয়ার্ড পাবেন। তো অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেগুলো আছে সেগুলো ট্রানজ্যাকশন ফিও পেতে পারেন ওই ক্রিপ্টোকারেন্সি অনুপাতে। তো এভাবে করে আপনি বিটকয়েন পেতে পারেন। তো বিটকয়েন কারা অ্যাকসেপ্ট করে? বিটকয়েন এখন অনেক বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলো আছে তারা অনেকে এখন বিটকয়েন অ্যাকসেপ্ট করে, যেমন মাইক্রোসফট, ওভারস্টক, হোম ডিপোট, স্টারবাকস। এগুলো হচ্ছে কিছু খুবই বড় বড় কোম্পানি যারা হচ্ছে বিটকয়েন অ্যাকসেপ্ট করে। তো রিসেন্টলি হচ্ছে এলন মাস্কের সাথে বিটকয়েনের খুবই একটা কন্ট্রোভার্সি চলতেছে, যে এখানে এলন মাস্ক ফার্স্টে বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে, তারপর টেসলা গাড়িও বিটকয়েন দিয়ে কেনা যাইতো। তবে সাডেনলি কয়েকদিন আগের ঘটনা যে এলন মাস্ক বলছে যে না, সে বিটকয়েন অ্যাকসেপ্ট করবে না, তার টেসলা কোম্পানিও অ্যাকসেপ্ট করবে না। তো এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে এখন, আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে দেখতে পারবেন। তো এখন যত দিন যাচ্ছে আসলে বিটকয়েনের অ্যাকসেপ্টেন্সটা তত বেশি বাড়তেছে। তো বিটকয়েনের ট্রানজ্যাকশনটা কীভাবে হয়? তো একটু আগে আমি বলছিলাম যে বিটকয়েনের যে একটা মিসকনসেপশন আছে যে ওয়ালেটের মধ্যে বিটকয়েন স্টোর হয় না। তো ট্রানজ্যাকশনটা কীভাবে হয় সেটা আমি যদি একটু এখানে বুঝাই, আমার মাউস পয়েন্টারটা একটু খেয়াল করবেন। এখানে 2টা ওয়ালেট আছে। তো ধরি যে প্রথম ওয়ালেটটা হচ্ছে আমার আর দ্বিতীয় ওয়ালেটটা হচ্ছে আমার বন্ধুর। তা আমি আমার বন্ধুকে বিটকয়েন পাঠাতে যাই, তখন কি করব, আমার ওয়ালেটে 1 বিটকয়েন আছে। তো এই 1 বিটকয়েন যে আমার, সেটা আমি কি করব, একটা কি থাকবে প্রাইভেট কি, সেই প্রাইভেট কি দিয়ে প্রমাণ করব যে এই 1 বিটকয়েন আমার। যখন আমি প্রাইভেট কি দিয়ে ঢুকবো তখন আমি ওই 1 বিটকয়েন ইউজ করতে পারবো। তো আমি ধরি যে এই ওয়ালেটে আমি প্রাইভেট কি দিয়ে ঢুকেছি। তো ঢোকার পর আমি আমার বিটকয়েনটা অ্যাক্সেস করতে পেরেছি। তারপর এখন আমি আমার বন্ধুকে পাঠাবো। তো আমার বন্ধুর একটা পাবলিক কি আছে, তো আমি ওই পাবলিক কিতে তার এই বিটকয়েনটা পাঠিয়ে দেবো। 1 বিটকয়েন আমি আমার বন্ধুর পাবলিক কিতে পাঠিয়ে দিছি। তো কয়টা কনফার্মেশন হবে, মাইনিং হবে, ভ্যালিডেশন হবে, আন্ডার দ্য হুড কিছু কাজ হবে। যে কাজগুলো শেষ হওয়ার পর আমার বন্ধুর যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে বিটকয়েনগুলো যাবে। মানে আমার বন্ধুর যে যে পাবলিক কিতে আমি বিটকয়েনটা পাঠাইছি সেই পাবলিক কিরও তো একটা প্রাইভেট কি আছে। আমি তো কী বলছিলাম, পাবলিক আর প্রাইভেট কি পেয়ার আছে। তো আমি পাবলিক কিতে বিটকয়েনটা পাঠাইছি। তো আমার বন্ধু ওই পাবলিক কির যে প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কি দেওয়া অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেস করলে দেখবে যে হ্যাঁ, সে 1 বিটকয়েন পেয়ে গেছে। তো এইভাবেই ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে। তো আমি আবার একটু সহজ করে বলি, আমার একটা পাবলিক কি আর প্রাইভেট কি আছে, আমার বন্ধুরও একটা পাবলিক কি আর প্রাইভেট কি আছে। তো আমার বিটকয়েনটা আমি আমার প্রাইভেট কিতে অ্যাক্সেস করতে পারবো। আমি প্রাইভেট কিতে অ্যাক্সেস করার পর আমি প্রমাণ দেখাইছি যে হ্যাঁ, এই বিটকয়েনটা মালিক আমি। তারপর আমি এই বিটকয়েনটা ইউজ করতে পারবো, মানে খরচ করতে পারবো। তা আমি কি করলাম, কি আমার এই বিটকয়েনটা আমার বন্ধুকে পাঠাইলাম। তো আমার বন্ধুর কোথায় পাঠাবো, বন্ধু তো প্রাইভেট কিটা তো সিক্রেট, সে তো আমার সাথে এটা শেয়ার করবে না। সে কি শেয়ার করবে, তার পাবলিক কিটা আমার সাথে শেয়ার করবে। তখন সে তার পাবলিক কিটা আমাকে দিবে, আমি তার পাবলিক কিতে বিটকয়েনটা পাঠিয়ে দেবো। তখন আমার বন্ধুর পাবলিক কিতে বিটকয়েনটা, পাবলিক কি যে প্রাইভেট কিটা আছে সিক্রেট কিটা, সেই সিক্রেট কি দিয়ে যখন অ্যাক্সেস করবে দেখবে যে হ্যাঁ, সে 1 বিটকয়েন পেয়ে গেছে। তো এইভাবে আসলে কাজটা হয়। তো বিটকয়েনের যে ট্রানজ্যাকশন আমরা বলতেছি, বিটকয়েনের যে পাবলিক ব্লকচেন, সেই ট্রানজ্যাকশনগুলো কোথা থেকে দেখা যায়? তো এখানে 2টা সাইট দেওয়া আছে, সেই সাইটগুলো থেকে আসলে ট্রানজ্যাকশনগুলো দেখতে পারেন। তো আমি একটা সাইটে যদি ঢুকি, তো এখানেই দেখতে পারবেন লেটেস্ট ব্লক কোনগুলা। 1 মিনিট আগে একটা ব্লক জেনারেট করা হয়েছে। তো যদি ঢুকি, এই যে ব্লকে ঢোকার পর ব্লক এত নম্বর ব্লক, কবে জেনারেট হয়েছে, টাইম স্ট্যাম্প কত,
কোন মাইনার ব্লকটাকে জেনারেট করছে, ডিফিকাল্টি কত ছিল, মার্কেল রুট কত, ভার্সন কত, নন্স কত, ব্লক রিওয়ার্ড কতটুকু পাইছে 6.25, তারপর এটা ফি রিওয়ার্ড কত পাইছে 0.57। তো এভরিথিং এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে যত ব্লক আছে, জেনেসিস ব্লক থেকে শুরু করে বিটকয়েনের যত ব্লক এই যাবৎকালে ভ্যালিডেশন হয়েছে, জেনারেট হয়েছে, সবগুলো ব্লকই এখান থেকে দেখা যাবে। তারপর হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস। তো বিটকয়েন অ্যাড্রেস হচ্ছে 34 ক্যারেক্টারে হয়। এই ক্যারেক্টার এখানে আলফা নিউমেরিক, তার সবগুলোই হচ্ছে 1 অথবা 3 দিয়ে বিটকয়েন অ্যাড্রেসটা শুরু হয়। তো 1 আর 3। তো এই অ্যাড্রেসটা কি দরকার, আমাদের ইমেল কেন দরকার, এটা একটু চিন্তা করেন, তাইলে বুঝতে পারবেন এই বিটকয়েন অ্যাড্রেসটা কেন দরকার। তো এই বিটকয়েন অ্যাড্রেসটা আমি যদি আমার বন্ধুকে দিই যে বন্ধু আমার এই বিটকয়েন অ্যাড্রেসে বিটকয়েন পাঠা, তখন আমার বন্ধু এই বিটকয়েন অ্যাড্রেসে বিটকয়েন পাঠাবে। তো এই যে বিটকয়েন অ্যাড্রেস আছে, সেই বিটকয়েন অ্যাড্রেসে একটা প্রাইভেট কি আছে, তো আমি ওই প্রাইভেট কিতে ঢুকে ওই বিটকয়েনটা অ্যাক্সেস করতে পারবো। তো এই যে কথাটা এখানে লেখা আছে। তো একটা বিটকয়েন মাইন করতে কত সময় লাগে, তো একটা বিটকয়েন মাইনিং করতে 10 মিনিট সময় লাগে বা 600 সেকেন্ড। তো একটা বিটকয়েন আসলে মাইনিং করতে কতটুকু এনার্জি দরকার, 72,000 গিগাওয়াট বা 72 টেরাওয়াট পরিমাণ বিদ্যুৎ মানে পাওয়ার দরকার একটা বিটকয়েন মাইনিং করার জন্য। তো বিটকয়েন কীভাবে মাইনিং করা হয়, বিটকয়েন আসলে দুইভাবে মাইনিং করা হয়, জিপিও মাইনিং, জিপিওতে মাইনিং করা যায় যে গ্রাফিক্স কার্ড আছে, আর হচ্ছে এসিক মাইনার। তো এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। তো বিটকয়েনটাকে যদি একটু ভাঙি, বিটকয়েন যে পাওয়ারটা আছে সেটাকে যদি আমি ভাঙি, 1 গিগা হ্যাশ পার সেকেন্ড হচ্ছে 1 ওয়াট, 1 টেরা হ্যাশ পার সেকেন্ড হচ্ছে 1 কিলোওয়াট। তো এই যে এখানে একটু ভেঙে লেখা আছে। তারপর বিটকয়েনের টোটাল সাপ্লাই, বিটকয়েন হচ্ছে টোটাল বিটকয়েন হচ্ছে 21 মিলিয়ন বিটকয়েন আছে। তো আমি যদি একটু বিটকয়েনটাকে ভাঙি, এক বিটকয়েন মানে সে 1000 মিলি বিটকয়েন এমবিটিসি বা 10 লাখ মাইক্রো বিটকয়েন বা কত 10 কোটি সাতোশিস। তো এই যে আমরা সাতোশি যে বলি, বিটকয়েন একদম ক্ষুদ্রতম ভাগটাকে আমরা বলা হয় সাতোশি। তো বিটকয়েনের যে মাইনাররা বিটকয়েন কেন মাইনিং করে, তারা হচ্ছে বিটকয়েন মাইনিংয়ের ফলে একটা রিওয়ার্ড পায়, সেই রিওয়ার্ডের জন্য তারা মাইনিং করে। তো যত দিন যাচ্ছে তত বেশি মাইনিংয়ের যে রিওয়ার্ডটা আছে সেই রিওয়ার্ডটা অটোমেটিক কমবে। তো কীরকম, যখন 2009 সালে প্রথম বিটকয়েনের যে ব্লকটা জেনেসিস ব্লকটা তৈরি করা হয়, সেই জেনেসিস ব্লকের জন্য রিওয়ার্ড ছিল 50 বিটকয়েন। তারপর 2012 সালে হয়ে গেছে এটা 25 বিটকয়েন, 2016 সালে হয়ে গেছে 12.5 বিটকয়েন, আর 2020 সালে হয়ে গেছে 6.25 বিটকয়েন। একটু আগে আমরা দেখলাম যে ব্লকটা জেনারেট হয়েছে সেটার বদলে 6.25 বিটকয়েন সে রিওয়ার্ড পাইছে। তো আসলে কি হয়, বলা হয় যে প্রত্যেক 4 বছর, আসলে 4 বছর না, দেখা যায় যে 4 বছর পর পর একটা গ্যাপেই যে রিওয়ার্ডটা আছে সেই রিওয়ার্ডটা অর্ধেক হইতে থাকে। যেমন প্রথমে 50 ছিল, অর্ধেক হয়ে 25, তার অর্ধেক হয়ে 12.5, তার অর্ধেক হয়ে 6.25, মানে প্রত্যেক 4 বছর পর পর যে রিওয়ার্ডটা আছে সেই রিওয়ার্ডটা অর্ধেক হচ্ছে। তো আসলে 4 বছর না, প্রত্যেক 2,10,000 ব্লক তৈরি হওয়ার পরে বিটকয়েন রিওয়ার্ডটা অর্ধেক হয়ে যায়। তো 2,10,000 ব্লক জেনারেট হইতে আসলে প্রায় 4 বছরের কাছাকাছি সময় লাগে, তাই বলা হচ্ছে যে 4 বছর পর পর এই রিওয়ার্ডটা অর্ধেক হয়। কিন্তু 2,10,000 ব্লক যদি জেনারেট হইতে একদিন সময় লাগে, তাহলে একদিন পরেই এই রিওয়ার্ডটা অর্ধেক হয়ে যাবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। তো এখন পৃথিবীতে আমরা বলছি যে লিমিটেড বিটকয়েন 21 মিলিয়ন। তো 21 মিলিয়ন বিটকয়েন যদি মাইনিং হয়ে যায়, তারপর কি হবে, তারপর যে মাইনাররা আছে তারা কিসের জন্য মাইনিং করবে, কারণ সব বিটকয়েন তো শেষ হয়ে গেছে। তো দেখা গেছে যে একটা জরিপে দেখা গেছে যে হিসাব করে দেখা গেছে 2140 সালে যে যত বিটকয়েন আছে সবগুলো 21 মিলিয়ন যে বিটকয়েন, সবগুলো বিটকয়েন অলমোস্ট মাইনিং হয়ে যাবে। তখন মাইনাররা এখন যে মাইনিংয়ের বদলে যে রিওয়ার্ড পায়, তখন সেই রিওয়ার্ডের বদলে তারা রিওয়ার্ডের বদলে পাবে হচ্ছে ফিস, ট্রানজ্যাকশন ফিস, যেটা হচ্ছে ইথারিয়ামে পাওয়া যায়। তো
তো ওই ট্রানজ্যাকশন ফিস দিয়ে হচ্ছে তখন ট্রানজ্যাকশন ফিসটা বেড়ে যাবে। তো তখন এইভাবে আসলে কাজটা হবে। তারপর 2140 সাল আস্তে আস্তে হয়তো বা আরও কিছু ইনভেন্ট হইতেও পারে, যেহেতু এটাকে ইম্যাচিওর, মানে এই টেকনোলজি বিটকয়েন যে টেকনোলজি, সেই বিটকয়েন টেকনোলজিকে এখনও ম্যাচিওর ধরা হয় না, কারণ খুবই অল্প সময় হয়েছে, যে প্রায় 12-13 বছর হয়েছে যে বিটকয়েন টেকনোলজিটা বা ব্লকচেন টেকনোলজিটা এত র্যাপিডলি গ্রো করতেছে। তো এই ছিল আজকে লেকচার। তো আগামী লেকচারে আমরা ইথারিয়াম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।